নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম স্কুল অর্থাৎ লবণ হ্রদ বিদ্যাপীঠ প্রদত্ত প্রশ্নপত্রটির সমাধানগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। এক বলেছে আরব সাগর, এটা দেখো ভারতের পশ্চিম দিকে নীল রং দিয়ে আরব সাগরকে দেখানো হয়েছে। দুই, করমণ্ডল উপকূল, তোমরা দক্ষিণ ভারতে দেখো সবুজ রেখা দিয়ে করমণ্ডল উপকূলকে দেখানো হয়েছে। তিন, গঙ্গা নদী, তোমরা উত্তর ভারতে দেখো নীল রেখা দিয়ে গঙ্গা নদীকে দেখানো হয়েছে। চার, দিল্লি, এটা দেখো একদম মধ্য ভারতে লাল রঙের ছোট্ট আয়তকার চিত্র দিয়ে দিল্লিকে দেখানো হয়েছে। আর পাঁচ হচ্ছে হিমালয় পর্বত, এটা দেখো বাদামি রঙের রেখা দিয়ে হিমালয় পর্বতকে দেখানো হয়েছে। এরপর দুইয়ের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দুইয়ের এক, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে, এটা হবে অপশন বি কক্ষপথ। দুই, লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে তা হলো, এটা হবে অপশন এ মূল মধ্যরেখা। দুইয়ের তিন বলেছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো, এটা হবে অপশন সি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর চার, আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে যার উপরে, তা হলো, এটা হবে অপশন বি প্রশান্ত মহাসাগর। পাঁচ, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো, এটা হবে অপশন এ হাইগ্রোমিটার। ছয়, আকাশে কত পরিমাণ মেঘ থাকলে তাকে প্রায় মেঘলা আকাশ বলা হবে, এটা হবে অপশন সি 75%। সাত, বায়ু দূষণের ফলে, এটা হবে অপশন বি শ্বাসকষ্ট হয়। আট, বায়ু দূষণ রোধ করা হয়, এটা হবে অপশন এ বৃক্ষরোপণ করে। নয়, শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম, এটা হলো অপশন সি ডেসিবেল মিটার। 10, হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয়, এটা হবে অপশন বি সহ্যাদ্রি। 11, কানপুর শহরটি যে নদীর গতিপথে গড়ে উঠেছে তা হলো, এটা হবে অপশন এ গঙ্গা। 12, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো, এটা হলো অপশন বি গডউইন অস্টিন। 13, দুন হলো একটি, এটা হলো অপশন সি উপত্যকা। 14, আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলে, এটা হবে অপশন এ ঝুম চাষ। 15, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে, এটা হলো অপশন সি ব্যাবিলনে। 16, পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত ঢালু জমি যে চাষের জন্য উপযুক্ত তা হলো, এটা হলো অপশন সি চা। এরপর 17, মেঘালয়ের আদি জনগোষ্ঠী হলো, এটা হবে অপশন বি গারো। 18, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয়, এটা হলো অপশন সি কার্টোগ্রাফি। এরপর 3-এর এ বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে পৃথিবীর পূর্ব পশ্চিমে ড্যাশ রেখাগুলি হলো পূর্ণবৃত্ত, এটা হবে অক্ষরেখা। 2, ড্যাশ অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি, উত্তর হবে নিরক্ষীয়। 3, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম ড্যাশ, উত্তর হবে আনাইমুদি। এরপর 3-এর বি বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। 1 বলেছে বাজ পড়ার শব্দ
এটা হবে অপশন সি 110 ডিবি অর্থাৎ ডেসিবেল। 2 বৃষ্টির ছায় অঞ্চল, এটা হবে অপশন এ শিলং। 3 ওজোন স্তরের অবক্ষয়, এটা হবে অপশন বি ক্লোরোফ্লুরোকার্বন। এরপর 3-এর সি বলেছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। 1 দিল্লির চেয়ে কলকাতার আবহাওয়া সমভাবাপন্ন, এটা শুদ্ধ। 2 তাপ্তি নদীর সাহায্যে উপদ্বীপীয় মালভূমি দুটি ভাগে ভাগ হয়েছে, এটা অশুদ্ধ। 3 মানচিত্রে কৃষিভূমি বোঝাতে বাদামি রং ব্যবহার হয়, এটা অশুদ্ধ। এরপর 3-এর ডি বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। দেখো 1 বলেছে কিসের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়। উত্তর হবে পৃথিবীতে আগত সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের ভিত্তিতে। 2 ধান চাষের জন্য উপযুক্ত মাটি কি। উত্তর হবে পলিযুক্ত দোআঁশ মাটি। 3 জারোয়াদের প্রধান জীবিকা কি। উত্তর হবে শিকার ও ফলমূল সংগ্রহ। এরপর 4-এর দাগেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তার আগে তোমাদের অনুরোধ করব ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দেখো 4-এর 1 বলেছে নিরক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে 1 নিরক্ষরেখার মান হলো 0 ডিগ্রি আর 2 নিরক্ষরেখা হলো সবচেয়ে দীর্ঘতম অক্ষরেখা, তাই এটিকে মহাবৃত্ত বলা হয়। 4-এর 2 বলেছে শহরের শব্দ দূষণের দুটি উৎস লেখো। দেখো উত্তর হবে 1 যানবাহনের ইঞ্জিন ও হর্নের শব্দ আর 2 কলকারখানার মেশিনের আওয়াজ ও সাইরেনের শব্দ। 4-এর 3 বলেছে কোন দুটি পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা গড়ে উঠেছে। উত্তর হবে পীর পাঞ্জাল ও জাস্কার পর্বত দুটির মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থান করছে বা গড়ে উঠেছে। 4 বলেছে আদিবাসী কাকে বলে। উত্তর হবে আদিবাসী হলো এক বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীন কাল থেকে শিকার ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করে আসছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। এরপর 5-এর বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1 বলেছে পৃথিবীর 5টি প্রধান অক্ষরেখার নাম মান সহ লেখো। দেখো উত্তর হবে পৃথিবীর 5টি প্রধান অক্ষরেখা হলো নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি। তারপর 2 হবে কর্কট ক্রান্তি রেখা যার মান 23.5 ডিগ্রি উত্তর। 3 হচ্ছে মকর ক্রান্তি রেখা যার মান 23.5 ডিগ্রি দক্ষিণ। 4 হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় রেখা যার মান 66.5 ডিগ্রি উত্তর। আর 5 হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয় রেখা যার মান 66.5 ডিগ্রি দক্ষিণ। এরপর 5-এর 2 বলেছে পৃথিবীর আবর্তনের বেগ সব জায়গায় সমান নয় কেন। উত্তর হবে পৃথিবীর অভিগত গোলাকার আকৃতির জন্য বিষুব অঞ্চল থেকে যত মেরুর দিকে যাওয়া যায় তত পরিধি কমতে থাকে, তাই পৃথিবীর একবার পূর্ণ আবর্তনকালে বিষুব অঞ্চল বরাবর যে দূরত্ব অতিক্রম করে মেরু অঞ্চল বরাবর তার চেয়ে অনেক কম দূরত্ব অতিক্রম করে। এই জন্য পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয়। এরপর 5-এর 3 বলেছে বায়ু দূষণের কারণগুলি লেখো। দেখো উত্তর হবে 1 জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার, 2 নির্বিচারে গাছ কাটা, নগর ও শিল্পায়ন স্থাপন করা, 3 কলকারখানা ও যানবাহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া, 4 ধূমপান, প্লাস্টিক সহ ক্ষতিকারক বর্জ্যগুলির দহন, 5 কৃষিক্ষেত্র, বদ্ধ জলাভূমি, নর্দমা ও আবর্জনা স্তূপ থেকে নির্গত গ্যাসগুলি বায়ু দূষণ ঘটায়, 6 দাবানল, অগ্ন্যুৎপাত, ধূলিঝড় ইত্যাদি প্রাকৃতিক কারণেও বায়ু দূষিত হয়। এরপর দেখো 5-এর 4 বলেছে মানচিত্রের
অপরিহার্য উপাদানগুলি কি কি? উত্তর হবে মানচিত্রের 4টি অপরিহার্য উপাদান রয়েছে। এক হলো শিরোনাম, 2 হচ্ছে উত্তর দিক নির্দেশক বা নর্থ লাইন, 3 হচ্ছে মানচিত্র স্কেল, আর 4 হলো নির্দেশিকা। এরপর 6-এরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-1 সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না। কি কি পদ্ধতিতে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? যুক্তি সহকারে ব্যাখ্যা করো। দেখো, উত্তর হবে পৃথিবীর বায়ুমণ্ডল মূলত 3টি প্রক্রিয়াতে উত্তপ্ত হয়, যথা বিকিরণ, পরিবহন ও পরিচলন। দেখো, বিকিরণ পদ্ধতি, সূর্যের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এসে ভূপৃষ্ঠে আপতিত হয় এবং ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যাবার সময় বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত অণুগুলি সেই তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়, ফলে বায়ুমণ্ডলও উত্তপ্ত হয়। 2 নাম্বার, পরিবহন। সূর্যের আলো ভূপৃষ্ঠে আপতিত হওয়াতে ভূপৃষ্ঠ প্রথমে উত্তপ্ত হয়, তারপর ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস উত্তপ্ত হয়। এইভাবে ক্রমান্বয়ে সংলগ্ন বায়ুস্তরগুলিতে তাপ পরিবাহিত হয়ে উপরের বায়ু ধীরে ধীরে উত্তপ্ত হয়। আর 3 হলো পরিচলন। ভূপৃষ্ঠের কোনো স্থান বিভিন্ন কারণে হঠাৎ দ্রুত উত্তপ্ত হয়ে পড়লে সেই স্থানের বাতাসও দ্রুত উত্তপ্ত হয়ে উপরে উঠে যায় এবং ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় তাপ ছড়িয়ে বায়ুস্তরকে উত্তপ্ত করে তোলে। এরপর 6-2 বলেছে ভারতকে কেন নদীমাতৃক দেশ বলা হয়? উত্তর হবে ভারতে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে রয়েছে। এই নদীগুলি হলো ভারতীয় জনজীবনের জীবনরেখা। নদী ভারতীয়দের জীবনকে নানাভাবে প্রভাবিত করে, যথা 1 কৃষিকাজে নদীর জলকে সেচের জন্য ব্যবহার করা হয়, 2 নদীগুলিকে পরিবহনের কাজে ব্যবহার করা হয়, 3 নদী থেকে মাছ ধরে নদীতে নৌকা চালিয়ে মানুষেরা জীবিকা নির্বাহ করে, 4 নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করে সেই জলকে বহুবিধ কাজে ব্যবহার করা হয়, যেমন বিদ্যুৎ উৎপাদন, পানীয় জল সরবরাহ, মৎস্য চাষ, জলসেচ, পর্যটন কেন্দ্র ইত্যাদি। আর 5 নদী থেকে মূল্যবান খনিজ ও আকরিক পাওয়া যায়। ইত্যাদি কারণের জন্য ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। এরপর 6-3 বলেছে ঝুম চাষ কি? কৃষিকাজের প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? দেখো, উত্তর হবে যে প্রাচীন কৃষি ব্যবস্থায় বনখণ্ডের গাছ কেটে পুড়িয়ে কৃষিজমি প্রস্তুত করে তাতে কয়েক বছরের জন্য নানা রকমের ফসল চাষ করা হয় তাকে ঝুম চাষ বলে। আর কৃষিকার্যের অপ্রয়োজনীয় উপাদানগুলি হলো 2 প্রকারের। এক হলো প্রাকৃতিক উপাদান, আর একটা হচ্ছে অর্থনৈতিক উপাদান। প্রাকৃতিক উপাদানের মধ্যে অন্যতম হলো অনুকূল জলবায়ু, মৃত্তিকা, ভূমির ঢাল আর পর্যাপ্ত জলের যোগান। আর অর্থনৈতিক উপাদানগুলির মধ্যে অন্যতম হলো মূলধন, শ্রমিক, বাজার এবং সরকারি নীতি। তাহলে এই মডেল পেপারের সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করা হলো। এভাবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।